মাত্র 4 দিনের ব্যবধানে বন্দরনগরীতে রাষ্ট্রায়ত্ত দুইটি অয়েল ট্যাঙ্কারে অগ্নিকাণ্ড। নাশকতা হিসেবে দেখছে বিএসসি। ঘটনা তদন্তে 8 সদস্যের কমিটি গঠন। একটি অগ্নিকাণ্ডের ঘটনা পৃথক, ওটাকে আলাদাভাবে তদন্ত করার প্রয়োজন আছে এবং তদন্তের পরেই আমরা এটার প্রকৃত কারণ জানতে পারব। প্রেমিকাকে হত্যার 7 ঘন্টার মধ্যে ধরা পড়ল ঘাতক প্রেমিক। নতুন সম্পর্কে জড়ানো সন্দেহে ছুরিকাঘাত করে তারেক। ছেলেটি তাকে তার বন্ধুর সাথে সম্পর্ক আছে মনে করে তাকে ছুরি দিয়ে গলায় আঘাত করতে করতে হত্যা করে। ভ্যারিয়েন্ট পরিবর্তনের কারণে এবছর চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ বেশি বলছেন চিকিৎসকরা। আক্রান্তের ধরন ও লক্ষণও ভিন্ন। একটা যে ক্রিটিক্যাল যে পিরিয়ডটা জ্বরের পরে হবে, ওই জিনিসগুলো আমরা গতবার চেয়ে এবার একটু তারতম্য খুঁজে পাচ্ছি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। জানাবো বিস্তারিত। 4 দিনের ব্যবধানে রাষ্ট্রায়ত্ত দুটি অয়েল ট্যাঙ্কারে ভয়াবহ অগ্নিকাণ্ডকে নাশকতা বলে সন্দেহ বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসির, যাকে রাষ্ট্রীয় জ্বালানি নিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা বলছে তারা। সর্বশেষ শুক্রবার মধ্যরাতে বন্দর বহির্নোঙরে এমটি বাংলা সৌরভ জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে 47 জন উদ্ধার হলেও প্রাণ গেছে একজনের। ঘটনা তদন্তে 8 সদস্যের কমিটি গঠন করেছে বিএসসি। রাত 12:30টার দিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত তেলবাহী ট্যাঙ্কার এমটি বাংলার সৌরভের সামনের অংশে হঠাৎ আগুন জ্বলে ওঠে। লেলিহান শিখা ছড়িয়ে পড়লে ঘুমন্ত নাবিকরা জেগে ওঠে। কেউ সাগরে লাফ দেন, কেউ এগিয়ে আসা ফিশিং বোটে এবং কোস্ট গার্ডের স্পিড বোটে আশ্রয় নেন। 5তলা থেকে দেখি হঠাৎ ধাম করে আবার সবার সাথে সাথে 3-4টা প্লেট উঠে আগুনের ফুলকি দেখা যাচ্ছে, সাথে সাথে খালো ধোঁয়া। রুনিং করার পর হঠাৎ করে আগুন ধরে গেল। আগুন তখন চিৎকার মারছে, রুম থেকে বেরিয়ে নিচে নেমে গেছে। পরে বাইরে এসে দেখলাম যে ডেকের উপরে আগুন জ্বলতেছে। যখন ক্যাপ্টেন স্যার অ্যাবান্ডেন্সশিপ ঘোষণা করে তখন আমরা সাগরে লাফ দিই। ওরা ওইখানে আগুন দেখে আর আমাদের সবার চিৎকার চেঁচামেচি শুনে ওরা আসলো। ওরা আসার পরে আমাদের এখানে ভিড়ালো, তারপরে আমরা সবাই এখানে নামলাম। খবর পেয়ে নৌবাহিনী, কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষের টাগবোট ঘটনাস্থলে গিয়ে 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 11,600 টন ক্রুড অয়েল বোঝাই জাহাজটিতে থাকা 48 জনের সবাই উদ্ধার হলেও তীরে আসার পর সাদেক নামে এক নাবিক অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। যেটি প্রমত্ত যাওয়ার পরে পরবর্তীতে ওখানে কোস্টগার্ডের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর টাগবোট এবং পোর্টের টাগবোটও তাদের ওখানে গিয়েছে এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় আনুমানিক রাত 2:35 আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে গত 30 সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরের ডলফিন অয়েল জেটিতে বিএসসির আরেক অয়েল ট্যাঙ্কার এমটি বাংলার জ্যোতিতে বিস্ফোরণ ও আগুনে 3 জন নিহত হয়। 4 দিনের ব্যবধানে রাষ্ট্রায়ত্ত দুটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনাকে নাশকতা বলে সন্দেহ কর্তৃপক্ষের। রাত 12:30টায় কোনো লোক কোনো ধরনের শিপে কোনো ধরনের কোনো কর্মকাণ্ড হচ্ছিল না, যে আর আগুন লাগলে এক জায়গা থেকে লাগতো। এখানে 4 জায়গায় আগুনের ইগনিশন ছিল। সো এই কারণে এখন এটা মনে হচ্ছে যে আমাদের জাতীয় জ্বালানি নিরাপত্তা বিঘ্নিত করাই মেইন উদ্দেশ্য। তো অনুসন্ধানের আগে আমি ডিটেলস বলতে চাই না, আর বেশি হাইপোথিসিসও বলতে চাই না, বাট আমি বলতে চাই যে এখানে আমরা ধারণা করছি নাশকতামূলক কর্মকাণ্ডের সংশ্লিষ্ট যথেষ্ট বেশি। এসব ট্যাঙ্কার সাগরে বড় জাহাজ থেকে তেল নিয়ে জেটিতে আসে, এরপর সরবরাহ করে রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারিতে। শিপিং কর্পোরেশনের দুটি অয়েল ট্যাঙ্কারের দুটি এখন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত। জাতীয় নিরাপত্তার সাথে এই ঘটনা কেন হয়েছে এবং এর পেছনে কারা আছে এটা বের করা অত্যন্ত অপরিহার্য। সতর্কতামূলক ব্যবস্থা থাকা সত্ত্বেও এই ইনভিজিবল সাইকোলজির কারণেই, ডিমোটিভেটেড সাইকোলজির কারণেই এটা হতে পারে। ঘটনাটি যদিও একই ধরনের ঘটনা মনে হয়, কিন্তু প্রত্যেকটি অগ্নিকাণ্ডের ঘটনা পৃথক, ওটাকে আলাদাভাবে তদন্ত করার প্রয়োজন আছে এবং তদন্তের পরেই আমরা এটার প্রকৃত কারণ জানতে পারব। বাংলার সৌরভে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে 8 সদস্যের কমিটি গঠন করেছে বিএসসি। মামুন রশিদ অফি, যমুনা নিউজ, চট্টগ্রাম। রাতের আধারে প্রেমিকাকে ছুরিকাঘাতে হত্যার 7 ঘন্টা পর ধরা পড়লেন ঘাতক প্রেমিক। চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে গ্রেপ্তারের পর ঘটনার বর্ণনা দিল পুলিশের কাছে।
তাকে ছেড়ে প্রেমিকা অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়েছে সন্দেহে এই হত্যাকাণ্ড বলে দাবি পুলিশের। শুক্রবার রাত ৮টায় চট্টগ্রামের পাঁচলাইশী হাদু মাঝিপাড়ার মুসা বিল্ডিংয়ের সামনে বিলের পাশে প্রেমিকাকে ছুরিকাঘাতে হত্যার এ চিত্র ধরা পড়ে ক্লোজ সার্কিট ক্যামেরায়। পুলিশের দাবি ১৭ বছর বয়সী মরিয়ম আক্তার সামিরার সাথে তারেক নামে যুবকের ১ বছর ধরে প্রেমের সম্পর্ক। সামিরা নিজ বাড়ি পটুয়াখালী চলে গেলে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। সবশেষ কিছুদিন আগে চট্টগ্রামে আসলে শুক্রবার রাতে দেখা করার কথা বলে ডেকে এনে সামিরাকে হত্যা করে পালিয়ে যায় তারেক। হত্যাকাণ্ডের ৭ ঘন্টার মাথায় রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে সম্পর্ক নিয়ে, সম্পর্কের টানাহেঁচড়া নিয়ে এক প্রকার বাকবিতণ্ডা তৈরি হয়, তুমুল ঝগড়া হয়। এক পর্যায়ে ছেলেটি তাকে তার বন্ধুর সাথে সম্পর্ক আছে মনে করে তাকে ছুরি দিয়ে গলায় আঘাত করতে করতে হত্যা করে। তারেক পেশায় রাজমিস্ত্রি আর সামিরা নগরীর আতুরার ডিপো এলাকার নাফিজা ফ্যাশন নামে একটি গার্মেন্টসের হেল্পার পদে কর্মরত ছিল। পুলিশের সন্দেহ ঘটনাটি পূর্ব পরিকল্পিতভাবে যেহেতু সে একটা ছুরি নিয়ে গিয়েছিল সেখানে, সেই ছুরি দিয়ে আঘাত করে তাকে হত্যা করে। আটকের পর মোহাম্মদ তারেক সে হত্যার কথা স্বীকার করে এবং কী কারণে হত্যা করেছে সে স্বীকার করে। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ভাই পারভেজ বাদী হয়ে পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেছেন। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। ভ্যারিয়েন্ট পরিবর্তনের কারণে এবছর চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ বেশি বলছেন চিকিৎসকরা। এবার আক্রান্ত হবার ধরন এবং লক্ষণও কিছুটা ভিন্ন। চলতি বছরে এখন পর্যন্ত চট্টগ্রামে আক্রান্তের মোট সংখ্যা ১৬৯০ জন, মৃত্যু হয়েছে ১৬ জনের। হাসপাতালে আলাদা ডেঙ্গু কর্নার খুলেও চাপ সামলানো যাচ্ছে না। চট্টগ্রামের সরকারি বেসরকারি সব হাসপাতালের চিত্র এখন এমন। খালি নেই কোনো শয্যা। মহানগরের পাশাপাশি আশেপাশের সব জেলা উপজেলা থেকেও রোগী আসছে প্রতিদিন। রক্তের প্ল্যাটিলেট কমে অবস্থা দ্রুত খারাপ হচ্ছে অনেকের। চিকিৎসকের পরামর্শ ছাড়াই ফার্মেসি থেকে নিজে নিজে ওষুধ খেয়ে ঝুঁকিতে পড়ছেন অনেক রোগী। প্ল্যাটিলেট আসছিল ২৮,০০০ সর্বনিম্ন, তো ওইটি ডেভেলপ করে ৭২,০০০ আসছিল, কিন্তু তারপরের থেকে আবার কাঁপুনিতে প্রচণ্ড জ্বর আসছিল। সেব্রনে আমি পরীক্ষা দিছি, দেওয়ার পরে ডেঙ্গু পজিটিভ আসছে, তখন তো আমি কান্না করে দিছি। সরকারি হাসপাতালে ডেঙ্গু কর্নার খুলেও চাপ সামলানো যাচ্ছে না। বেসরকারি হাসপাতালের চিত্রও একই। একদিনও সিট খালি যায় নাই, বরং আরও রুগী আমরা পাঠাই দিছি অন্যান্য ওয়ার্ডে, যার কারণে এখানে পর্যাপ্ত পরিমাণে সিট না থাকার কারণে গতি দিতে পারিনি। কন্ডিশন খুবই খারাপ ছিল আমার, আমি বিছানা থেকে মাথা তুলতে পারছিলাম না। তো লাস্ট 2 দিন আগে ভর্তি হয়েছি। তো বেশি প্রবলেম ছিল ঘাড় ব্যথা, আর হচ্ছে মাথা, প্রচণ্ড মাথা ব্যথা, চোখ ব্যথা, সবসময় মাথায় ব্যথায় থেকে যেত। আর জ্বর তো আপনার 102 ডিগ্রি একটানা 5 দিন পর্যন্ত। আগের বছরগুলোর তুলনায় এবছর ডেঙ্গুর ভেরিয়েন্ট পরিবর্তন হয়েছে বলে ধারণা চিকিৎসকদের। তবে উদ্বিগ্ন না হয়ে শুরু থেকে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার কথা বলছেন তারা। হঠাৎ করে খারাপ হয়ে যায়। আমরা যেরকম আগে বলতাম যে একটা যে ক্রিটিক্যাল যে পিরিয়ডটা জ্বরের পরে হবে, ওই জিনিসগুলো আমরা গতবার চেয়ে এবার একটু তারতম্য খুঁজে পাচ্ছি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবং কাউন্সিলরদের অপসারণের পর থেকে বন্দরনগরীতে এডিস মশার নিধন কার্যক্রম বন্ধ। দ্রুততা চালুর দাবি ভুক্তভোগীদের। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। সরকারি নির্দেশনা না মেনে চট্টগ্রামের বাজারে প্রতি পিস ডিম 15 থেকে 16 টাকায় বিক্রি হচ্ছে। পাইকারদের অভিযোগ, খুচরা ব্যবসায়ীরা লাভ করছেন বেশি। অন্যদিকে বাজার তদারকির দাবি ক্রেতাদের। ডিমের বাজারের খবর জেনে নেব, যুক্ত হচ্ছেন সহকর্মী জোবায়েত ইবনে শাহাদাত। জোবায়েত, ডিমের দামে সরকারি নির্দেশনা না মানার কারণ হিসেবে বিক্রেতারা কি বলছেন? শাওন, আমি এই মুহূর্তে পাহাড়তলি বাজারে আছি চট্টগ্রামে, যেটা ডিমের যে পাইকারি বাজারগুলো সেখানের মধ্যে বড় একটি বাজার। এখানে আমি যে বিষয়টা এতক্ষণ তাদের সাথে কথা বলে যারা বিক্রেতা আছে তাদের সাথে জানতে পারলাম, তারা বেশি দামে ডিমটা কিনছেন এবং বেশি দামে ডিমটা কেনার কারণেই তাদের বেশি দামে বিক্রি হচ্ছে। এক্ষেত্রে তারা খামারিরা যারা আছেন তারা তাদের কাছ থেকে বেশি দামে বিক্রি করছেন বলেই
তাদের বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করতে হচ্ছে, এমন অভিযোগ তারা করছেন। এবং 11 টাকা 1 পয়সা পাইকারি মূল্যে তাদের বিক্রির কথা থাকলেও তারা বিক্রি করছেন কিন্তু 13 টাকা 50 থেকে 13 টাকা 70 পয়সা করে, এবং খুচরা পর্যায়ে 11 টাকা 87 পয়সা বিক্রির কথা থাকলেও সেটা বিক্রি হচ্ছে 15 থেকে 16 টাকায়। তো এই ক্ষেত্রে সাধারণ মানুষ যারা ডিম কিনতে আসছেন তাদের কয়েকজনের সাথে আমার কথা হয়েছে, তারা সবাই ক্ষুব্ধ। বলছেন এই যে একটা অনুষঙ্গ, তাদের নিত্যদিনের একটা খাবার যেটা দিয়ে তারা তাদের যে চাহিদা সেটা মেটান, কিন্তু সেই ডিমের দাম যদি এভাবে ঊর্ধ্বগতিতে হতে থাকে বা তার তদারকি না থাকে, সেক্ষেত্রে তাদের এই ডিমটাও কেনা অনেকটা দায় হয়ে যায়। অন্যদিকে বিক্রেতারা যারা বলছেন, পাইকারি বিক্রেতারা বলছেন তাদের যারা খুচরা বিক্রেতারা আছে তারা ডিমের প্রতি 2 থেকে 3 টাকা করে লাভ বেশি করছেন, যার কারণে তাদের এই ডিমের দামটা অনেকটাই বেড়ে যাচ্ছে। তারা বলছেন যে তাদের 20 পয়সা থেকে 30 পয়সা সর্বোচ্চ লাভ হয়, কিন্তু খুচরাতে গিয়ে সেটা 2-3 টাকা বেশি বিক্রি হওয়ার কারণে সাধারণ মানুষের কাছে সেটা বেশি দামে চলে যাচ্ছে। এর পাশাপাশি তারা এটাও বলেছেন যেই জায়গাগুলো থেকে তারা ডিম কিনেন, মানে যে খামারিরা আছেন, সেটা আড়তগুলো আছেন, বড় বড় যেগুলো আড়ত তাদেরকে এখানে দিয়ে যান, সেই আড়তগুলোতে তারা একটা তদারকি বা মনিটরিংয়ের কথা কিন্তু এখানকার পাইকাররা বলছেন। তারা বলছেন সেখানে তদারকি না থাকার কারণে তারা নানান অজুহাতে ডিমের মূল্যটা নিয়ন্ত্রণ করছেন এবং তাদের ইচ্ছামতো রেট বেঁধে দিচ্ছেন, যার কারণে সাধারণ মানুষ মানে ভোক্তা পর্যায়ে ডিমের দামটা বেশি চলে যাচ্ছে। এবং এই বিষয়টাতে সাধারণ মানুষরা যারা আছেন তারা বলছেন যে বাজার তদারকি যেটা আছে সেটা নিয়মিত নয়, এবং বাজার তদারকিটা যাতে নিয়মিত হয় বা সেটা যাতে সাধারণ মানুষের নাগালে আসে দাম, সেটাই তারা কিন্তু চান। শাওন, অনেক ধন্যবাদ জোবাইদ আপনাকে। শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার প্রতিপাদ্যে চট্টগ্রামের বিভিন্ন জেলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে রাঙামাটিতে র্যালি ও আলোচনা সভা হয়েছে। সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এবং স্কুল কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন। এর আগে শহরের হ্যাপি মোড় থেকে শিক্ষক দিবসের র্যালি বের হয়। বান্দরবানেও শিক্ষক দিবস উপলক্ষে র্যালি আলোচনা সভা হয়। সকালে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে এসব কর্মসূচি হয়। সভায় বক্তারা বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। শিক্ষকতাকে শুধু আয়ের উৎস মনে না করে ছাত্রছাত্রীদের প্রকৃত শিক্ষা দিয়ে দেশের সম্পদে পরিণত করার আহ্বান জানানো হয়। এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের 10ম গ্রেড প্রদানের এক দফা দাবিতে বান্দরবানের বিভিন্ন স্কুলের শিক্ষকরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। সকালে বান্দরবান প্রেস ক্লাবের সামনে প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষকরা। খাগড়াছড়িতে শিক্ষক সোহেল রানা হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি সহ 7 দফা দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে স্টুডেন্ট ফর সভারেন্টি নামে একটি সংগঠন। সকালে প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচিতে সংগঠনের চট্টগ্রাম মহানগর শাখার নেতারা যোগ দেন। বক্তারা পার্শ্ববর্তী দেশের মদদে পার্বত্য চট্টগ্রামকে অস্থির করতে সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের মহড়া, বাঙালিদের হত্যা, মসজিদে হামলা, লুটপাট বন্ধ করে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। খাগড়াছড়ি স্কুল শিক্ষক সোহেল রানা হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনা ও পাহাড়ে সেনা ক্যাম্প বাড়ানো সহ 7 দফা দাবি তুলে ধরেন তারা। পার্বত্য চট্টগ্রামে সকল নিরস্ত মানুষের নিরাপত্তা নিশ্চিত করে যেই সব এলাকায় ঝুঁকিপূর্ণ সেই সব এলাকায় অনতিবিলম্বে সেনা ক্যাম্প বৃদ্ধি করতে হবে। 4 বছর আগে অপহরণের পর চরম নির্যাতনের শিকার সাংবাদিক গোলাম সরোয়ার অবশেষে প্রকাশ্যে এসেছেন। নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন তিনি। তার বিরুদ্ধে সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ভাই আনিসুজ্জামান চৌধুরী রনির দায়ের করা মিথ্যা মামলা বাতিলের দাবি জানান। 2020 সালের 29 অক্টোবর সেই অপহরণের বিচার ও পুনঃ তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। 4 বছর ধরে তার পরিবারের দুর্দশার কথা তুলে ধরেন। সাবেক মন্ত্রীর ভাইয়ের হুমকির মুখে বিদেশ চলে যাওয়া এই সাংবাদিক কদিন আগে দেশে ফেরেন। আমাদের বিরুদ্ধে যে মামলা করেছে ওগুলো মিথ্যা মামলা, উদ্দেশ্যমূলক মামলা, হয়রানি মামলা। আমাদেরকে মানসিক, শারীরিক, আর্থিক সব কিছু দিতে আমাদেরকে হয়রানি করেছে। আমরা দুশ্চিন্তায় আছি, তাই আমি চাই অবিলম্বে মামলা প্রত্যাহার করা হোক।
কক্সবাজারে ন্যাশনাল এগ্রিকেয়ার লিমিটেডের 22তম বর্ষপূর্তি ও পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের একটি হোটেল প্রাঙ্গণে এই আয়োজন হয়। সম্মেলনে সারা দেশ থেকে 1000 পরিবেশক সপরিবারে অংশ নেন। বক্তারা বলেন, এনএসসি মেড ইন বাংলাদেশ প্রকল্পের ব্যানারে ডাব্লিউপি ও ডাব্লিউডিএজি প্রযুক্তির মাধ্যমে দেশেই প্রথমবারের মতো বিশ্বমানের বালাইনাশক উৎপাদন হচ্ছে। প্রতিষ্ঠানটি জাতীয় অর্থনীতিতে ও কৃষকের জীবনযাত্রার মান উন্নয়নের নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান তারা। সম্মেলনে প্রতিষ্ঠানের বিভিন্ন অর্জন ও সোনালী অধ্যায়ের প্রতিটি ধাপে পরিবেশক সহ অন্যান্য ব্যবসায়িক সহযোগীদের অবদান তুলে ধরা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ KSM মোস্তাফিজুর রহমান। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামের রাউজানে এশায়েত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জলিলনগরে মনিরিয়া যুব তবলিগ কমিটি আয়োজিত মাহফিলে বিভিন্ন অঞ্চল থেকে আসা বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। মাহফিলে আলেম ওলামারা রবিউল আউয়াল মাসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। যুব সমাজকে মহানবী আদর্শ অনুসরণ করে জীবন গঠনের আহ্বান জানান তারা। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। রাষ্ট্র কাঠামো মেরামতে কেন্দ্র ঘোষিত 31 দফার পক্ষে জনমত গঠনের অংশ হিসেবে চট্টগ্রামের লোহাগাড়ায় কর্মী সভা করেছে বিএনপি। বড়হাতিয়া ইউনিয়নের সেনেরহাটে এই সভায় বক্তারা বলেন, গত 16 বছরে আওয়ামী লীগ সরকারের দুর্নীতি লুটপাটে দেশের অর্থনীতি ধ্বংসের শেষ প্রান্তে। নতুন করে দেশ গঠনে জনমতকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়ে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান নেতারা। দল গোছাতে লোহাগাড়ায় প্রতিটি ওয়ার্ডে এবং ইউনিয়ন পর্যায়ে কর্মী সভা আয়োজনের কথা জানান তারা। চট্টগ্রামের রাউজানে শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। সংবাদ সম্মেলনে দলটির নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগ নেতার ঘর ভাঙচুরের অভিযোগে প্রবাসী বিএনপি নেতা আজিজুল হক সহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ও হয়রানির ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। রাউজানকে আবারও অশান্ত করার চেষ্টা রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতারা। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল নেতারা উপস্থিত ছিলেন। হিংসা, বিদ্বেষ ও বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার ডাক দিয়ে শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে রোয়াজারহাট চত্বরে এই সমাবেশ থেকে বক্তারা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্তের ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার হত্যায় জড়িতদের সুষ্ঠু বিচার দাবি করেন তারা। সমাবেশে মাওলানা গোলামুর রহমান আশরাফ সহ আলেমরা বক্তব্য রাখেন। পর্যটকের সমাগম ঘটেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। লাবণী, সুগন্ধা, কলাতলি পয়েন্ট সহ বিভিন্ন স্পটগুলো মুখরিত পর্যটকদের পদচারণায়। আরও জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবী। এহসান, সৈকতে পর্যটকদের পদচারণা কেমন দেখছেন? শাওন, কিছুদিন পরেই শুরু হচ্ছে পর্যটনের মূল সময়, অর্থাৎ পর্যটনের যে মোক্ষম সময় বলা হয় সেটি হচ্ছে মূলত অক্টোবরের শেষ দিক থেকেই শুরু হয়। অক্টোবর, নভেম্বর, এই কয়েকটা মাস, আগামী মার্চ পর্যন্ত হচ্ছে পর্যটনের মোক্ষম সময়। সেই হিসেবে আমরা দেখছি পর্যটকের চাপ এখন থেকেই শুরু হয়েছে। এখন থেকেই বিভিন্ন হোটেলের যে অবস্থা, বিভিন্ন হোটেলে আমরা একেবারে 5 তারকা থেকে 3 তারকা মানের হোটেল সহ সব হোটেলে আমরা ইতিমধ্যে দেখেছি 80% বুকিং হয়ে গেছে। এবং যেহেতু আগামী 3 দিন টানা ছুটি রয়েছে, সেই ছুটিকে ঘিরে একেবারে কক্সবাজারে যে 5 শতাধিক হোটেল রয়েছে সেখানে যদি বলতে চাই, সেখানে 3 তারকা এবং 5 তারকা মানের যে হোটেল, এই 3 দিন পর্যন্ত কোনো রুম খালি নাই, একেবারে ফুল বুকড হয়ে গেছে। এবং এর আগে এই চলমান যে সপ্তাহ, আজকে শনিবার এবং আগামী শুক্রবারের মধ্যে প্রত্যেকটি হোটেলে আমরা দেখছি একেবারে 80% পর্যন্ত বুকিং হয়ে গেছে। তার মানে বোঝা যায় পর্যটকের যে চাপ সেটি শুরু হয়েছে এবং পর্যটকরা আসছেন কক্সবাজারে সুন্দর একটি মুহূর্ত কাটানোর জন্য। পরিবার পরিজন নিয়ে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই মিলে এখানে আসছেন, একটি সুন্দর মুহূর্ত কাটাচ্ছেন। কক্সবাজারের শুধু সমুদ্র সৈকত নয়, এখানে কক্সবাজার সমুদ্র সৈকতের পাশাপাশি এখানে ইনানি, হিমছড়ি সহ যেসব পর্যটন স্পটগুলো রয়েছে সবখানে পর্যটকের পদচারণায় মুখরিত হবে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল আজকে চট্টগ্রামে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।